আসসালামু আলাইকুম। এনসিএর পক্ষ থেকে আমি নাদিম আহমদ তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাসে আমরা রসায়নের সবচেয়ে মজার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রন, যেটাতে আমরা বাংলায় বললে মুক্তজোড় ইলেকট্রন এবং বন্ধনজোড় ইলেকট্রন। আমরা সাধারণত এই বন্ধনজোড় এবং মুক্তজোড় ইলেকট্রনের যে টপিক্সটা, এটা কিন্তু আমাদের এমসিকিউতে সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি। আমাদের সৃজনশীলের ক্ষেত্রেও সিকিউতেও মাঝে মধ্যে আমাদের যে কোনো যৌগ গঠন করার পরে ওই যৌগতে কতগুলো লন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রন আছে এগুলো কিন্তু বের করার কথা বলে। তবে আমাদের এমসিকিউতে আমরা সবচেয়ে বেশি কিন্তু এটা পেয়ে থাকি যে কোনো একটা যৌগের মধ্যে তোমার কি কতগুলো লন পেয়ার ইলেকট্রন এবং কতগুলো কি বন্ড পেয়ার ইলেকট্রন আছে এটা খুঁজে বের করার জন্য। তো আজকে ক্লাসে আমরা এই লন পেয়ার এবং বন্ড পেয়ার গুলো খুব সহজে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। তো চলো শুরু করি। প্রথমত আমরা লন পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রন কাকে বলে সংজ্ঞাটা যদি আমরা দেখি, তো আমরা সবাই তো ইলেকট্রন বিন্যাস পারি। ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের মূল কাজটা করতে হয়, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমার কি কোনো পরমাণু, দেখো আমরা সংজ্ঞা লিখে রেখেছি, কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলবো আমরা হচ্ছে তোমার কি বন্ধনজোড় ইলেকট্রন। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বলবো বন্ধনজোড় ইলেকট্রন, ইংরেজিতে বললে বন্ড পেয়ার ইলেকট্রন। আর কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা বলবো লন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন, ঠিক আছে? তো আমাদের বোঝার জন্য আমরা একটা উদাহরণ হিসেবে আমরা একটা যৌগের তোমাদের সামনে আনতেছি, সেটার নাম হচ্ছে অ্যামোনিয়া। যৌগের নাম হচ্ছে তোমার কি অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়া যৌগ গঠনকালে আমাদের কতগুলো লন পেয়ার ইলেকট্রন এবং কতগুলো বন্ড পেয়ার ইলেকট্রন পাওয়া যায় তা আমরা আজকে দেখবো, ঠিক আছে? তো প্রথমত আমরা অ্যামোনিয়া তৈরি করতে আমাদের নরমালি নাইট্রোজেন এবং কি লাগে, হাইড্রোজেন লাগে। তাহলে প্রথমত আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে হয়। তাহলে প্রথমত আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করছি, দেখো 1s2 2s2 2p3। এই ক্ষেত্রে আমরা বলছি তোমার কি সর্বশেষ কক্ষপথ, তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে আমাদের স্বাভাবিকভাবে যে লন পেয়ার এবং বন্ড পেয়ার খুঁজে বের করতে গেলে আমাদের যে পদার্থগুলো থাকে তাদের সর্বশেষ কক্ষপথের যে বিজোড় ইলেকট্রনগুলো আছে এগুলো খুঁজে বের করে নিতে হয়। তাহলে আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করার পরে এবার দেখি তার সর্বশেষ কক্ষপথে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে। প্রথমে 1s2 2s2, দেখো সর্বশেষ অরবিটাল হচ্ছে p এর সাব অরবিটাল কয়টা জানি আমরা? 3টা। কি কি? px py pz। যেহেতু 2 নম্বরে আছে তাহলে হবে 2px, তারপরে কত হবে 2py, তারপরে কত হবে 2pz। আমরা যখন এই সাব অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করাবো, ইলেকট্রনের তো সাধারণত আমরা জানি স্পিন তোমার কি বিপরীতমুখী। প্রথম ইলেকট্রনটা হবে ঘড়ির কাঁটা দিকে বলি, দ্বিতীয় ইলেকট্রনটা ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকেরটার এবং বিপরীত দিকেরটার আমাদের দুটো মান আছে, ঠিক আছে? একটা হচ্ছে কি প্লাসের হাফ, একটা তোমার কি মাইনাসের হাফ, ঠিক আছে? যেটাকে আমরা একসাথে লিখি প্লাস মাইনাসের হাফ। যাই হোক, তো প্রথমত আমরা যে কাজটা করব যে এই ক্ষেত্রে পিতে আমাদের ইলেকট্রন আছে কটা? 3টা। তাহলে আমাদের 3টাই তো সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো সমশক্তি সম্পন্ন অরবিটাল নিয়ম কি? সবগুলোকে আমার সমান হারে কি করতে হবে? ইলেকট্রন দিতে হবে। তাহলে আমরা প্রথমে আগে একটা করে ইলেকট্রন দেই এবং প্রথম ইলেকট্রনটা হবে ঘড়ির কাঁটা দিকে। প্রথম ইলেকট্রনটা হবে কোথায়? ঘড়ির কাঁটা দিকে। প্রথমে একটা ইলেকট্রন দাও, তারপর আরেকটা দাও, তারপর আরেকটা দাও। তাহলে এই দুটো ভালো খেয়াল করে দেখো, আমার কাছে 3টা ইলেকট্রন ছিল, আমরা 3টা অরবিটাল px py pz অরবিটালে কিন্তু ইলেকট্রন অলরেডি কি করছি? দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু স্বাভাবিক আমাদের কাছে আর কোনো ইলেকট্রন বা অবশিষ্ট নাই। যদি থাকতো তাহলে আমরা প্রথম থেকে আবার শুরু করতাম এবং ওই ইলেকট্রনটা হবে ঘড়ির কাঁটার কোন দিকে? বিপরীত দিকে। এরকম ভাবে কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কথা বুঝতে পারছি? এমন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে ভালো করে খেয়াল করে দেখো, আমাদের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আমরা কয়টা পাইলাম? 3টা। সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন পাইছো? 3টা। এমন কথা হচ্ছে স্যার আমি কিভাবে বুঝবো যে আমাদের সর্বশেষ কক্ষপথে যে বিজোড় ইলেকট্রনটা পাওয়াটা শেষ হয়ে গেছে বা নাইট্রোজেন পরমাণুকে উত্তেজিত করা শেষ হয়ে গেছে, এটা বোঝার উপায় কি? বোঝার উপায়টা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখবা সর্বশেষ কক্ষপথে কোনো জোড় ইলেকট্রন আছে কিনা, সর্বশেষ কক্ষপথে কোনো জোড় ইলেকট্রন আছে কিনা এবং ফাঁকা অরবিটাল বিদ্যমান কিনা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 3টা বিজোড় ইলেকট্রন পাওয়ার সাথে সাথে সর্বশেষ কক্ষপথ কিন্তু 2s অরবিটাল আমার কয়টা ইলেকট্রন আছে? 2টা জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার বুঝতে হবে যে এই ক্ষেত্রে আরএন তার উত্তেজিত করা যায়, তবে দেখতে হবে ফাঁকা অরবিটাল আছে কিনা। তুমি কয় নাম্বার শক্তি স্তরের জন্য কাজ করতেছো? 2 নাম্বারের জন্য। যদি প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে n সমান 2 হয় তাহলে উপশক্তি স্তর l এর মান কত আমরা জানি? 0 এবং 1। 0 এর জন্য আমরা জানি s অরবিটাল, 1 এর জন্য আমরা জানি কোন অরবিটাল? p অরবিটাল। তুমি দেখো তো p অরবিটাল কি অর্ধপূর্ণ অবস্থা লাভ করছে না? তাহলে সে কি s থেকে আর কোনো ইলেকট্রন গ্রহণ করবে না? করবে না। কেন? কারণ আমরা জানি p অরবিটালের অর্ধপূর্ণ এবং পূর্ণ হচ্ছে p3 এবং কত? p6। তাহলে এই ক্ষেত্রে সে কিন্তু p3 কাঠামো অর্জন করে নিয়েছে, এই কারণে সে s অরবিটাল থেকে আর কোনো ইলেকট্রন কি করবে না? গ্রহণ করবে না। তাহলে আমার বাধ্য হয়ে কি করতে হবে? d অরবিটালে ইলেকট্রন স্থানান্তর করতে হবে। এমন কথা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তরের জন্য কিন্তু আমাদের d অরবিটাল নাই। n সমান 2 হলে l এর মান হবে 0 এবং কত? 1। তাহলে s অরবিটাল এবং কি হবে? p অরবিটাল হবে। এই ক্ষেত্রে d অরবিটাল না থাকার কারণে আমাদের এই s থেকে জোড় ইলেকট্রন কিন্তু d অরবিটাল প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কি করব স্যার? তাহলে এটার অবস্থা এরকম ভাবে থেকে যাবে, ঠিক আছে?
যদি আমাদের এখানে ডি অরবিটাল থাকতো তাহলে আমরা এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এই ডি অরবিটাল প্রবেশ করাতে পারতাম। তাইলে নাইট্রোজেনের ক্ষেত্রে তার সর্বশেষ যে অবস্থানটা, ঠিক আছে, তার সর্বশেষ অবস্থানটা কিন্তু এরকম ভাবেই থাকবে, ঠিক আছে। এস অরবিটালে ইলেকট্রন থাকবে আবার দুইটি, আর তিনটা পি এর সাব অরবিটালে একটা একটা করে ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কয়টা বিজোড় ইলেকট্রন পাইলাম? 3টা। আর আমরা জানি সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে তোমার কি যে বিজোড় ইলেকট্রন, যে অরবিটালের বিজোড় ইলেকট্রনগুলো থাকে নরমালি তারাই কিন্তু কি করে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জোড় ইলেকট্রন পাইলাম হচ্ছে তোমার কয়টা? এক জোড়া পাইলাম, অর্থাৎ এস অরবিটাল ইলেকট্রন 2টি, আর 3টা পি এর সাব অরবিটালে 3টি ইলেকট্রন, তাহলে 3টা বিজোড় ইলেকট্রন, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি, তারপরে আসো হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রন নেস করলে ও তোমার কি পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রন করতে 1s1, তাহলে এই ক্ষেত্রে তার সর্বশেষ বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। তাহলে এইবার যদি আমরা তাদের সাথে বন্ধনটা তৈরি করতে যাই, ঠিক আছে, যেহেতু দুইটাই অধাতু, আর দুইটাই অধাতু পরমাণু আমাদের ইলেকট্রন শেয়ারের মধ্যে কোন বন্ধন গঠন করে? অবশ্যই সমযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে। তাহলে আমাদের যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, একটা বিজোড় ইলেকট্রন, মনে রাখবা সবাই, একটা বিজোড় ইলেকট্রন কিন্তু একটা বিজোড় ইলেকট্রনের সাথে বন্ধন গঠন অংশগ্রহণ করতে পারে। তাহলে দেখো তো এই ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বশেষ কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 3টা। তাহলে 3টা বিজোড়ের জন্য কি একটা হাইড্রোজেনের বিজোড় ইলেকট্রন আসবে? না, 3টা বিজোড়ের জন্য 3টা হাইড্রোজেন পরমাণু 3টা বিজোড় ইলেকট্রন লাগবে। কথা বুঝতে পারছি? তাহলে নাইট্রোজেন যদি হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করতে যায়, তাহলে আমাদের যেহেতু নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 3টা বিজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কয়টা হাইড্রোজেন পরমাণু লাগবে? 3টা। কেন? কারণ একটা বিজোড় ইলেকট্রন শুধুমাত্র একটা বিজোড় ইলেকট্রনের সাথে একবারই বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই কারণে আমরা যদি অ্যামোনিয়া সংকেতটা দেখি, দেখে একটা নাইট্রোজেন পরমাণুর সাথে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? তোমার 3টা হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। তাইলে যদি আমরা তার ডায়াগ্রামটা একটু অঙ্কন করি, হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেনের একটি নিউক্লিয়াস, তার কক্ষপথ আছে কয়টা? তোমার 2টা। এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে কয় নাম্বার কক্ষপথ? 2 নাম্বার। তো 1 নম্বরে আমার ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে আমরা উপরে একটা ইলেকট্রন দিলাম, নিচে একটা, আমরা ডট চিহ্ন দিয়ে ইলেকট্রন দিতেছি। তার মানে জোড় ইলেকট্রন আছে কয়টা? 2টা। জোড়টা আমরা একসাথে রেখে দিলাম, আর বেজোর গুলো আমরা আলাদা আলাদা বসাই দিব, ঠিক আছে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। তার সাথে কে আসতেছে? হাইড্রোজেন। ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। তো শেয়ার করলে চিত্রগুলো আমরা জানি পাশাপাশি হয়। এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু। এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে আমরা হাইড্রোজেনের ইলেকট্রনটা ক্রস চিহ্ন দ্বারা দেখাইলাম, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, নাইট্রোজেন পরমাণুর একটা বিজোড় ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর একটা বিজোড় ইলেকট্রনের সাথে পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করছে, ঠিক এই জায়গায় একই ঘটনা ঘটছে, এই জায়গায় কিন্তু একই ঘটনা ঘটছে। এবার একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করে দেখবা যে সর্বশেষ কক্ষপথ কিন্তু কয় নাম্বার? নাইট্রোজেনের এই 2 নাম্বার। তো 2 নাম্বারের মধ্যে সবাই কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন অংশগ্রহণ করে নাই। এই যে উপরে দেখো 2টা ইলেকট্রন কিন্তু রয়ে গেছে, যেগুলো বন্ধন গঠনে কি করে নাই? অংশগ্রহণ করে নাই। সঙ্গে আমরা কি বলছিলাম? কোন পরমাণু সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকবে, যদি তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তখন তাদেরকে আমরা বলবো বন্ড পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন। আর যদি সর্বশেষ কক্ষপথে উপস্থিত আছে কিন্তু বন্ধনে কি করে নাই? অংশগ্রহণ করে নাই, তখন তাদেরকে আমরা কি বলবো? মুক্ত জোড় ইলেকট্রন। কি বলবো ইংরেজিতে? আমরা কি বলি? লন পেয়ার ইলেকট্রন। কথা বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই 3টা বেজোড় ইলেকট্রন 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন অংশগ্রহণ করছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি? বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি? তোমার 3টি, ঠিক আছে। আর আমার লন পেয়ার ইলেকট্রন কয়টি? একটি। এটা হচ্ছে তোমার লন পেয়ার ইলেকট্রন। কেন? কারণ এই জোড়া ইলেকট্রন কিন্তু বন্ধন গঠনে কি করে নাই? অংশগ্রহণ করে নাই। আর সবাই কিন্তু কি করছে? বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে আমরা কি লিখতে পারি? লন পেয়ার ইলেকট্রন কয়টি? একটি, ঠিক আছে। আর বন্ড পেয়ার ইলেকট্রন, কি ইলেকট্রন? বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি? 3টি। এখন আবার বন্ড পেয়ার মানে জোড়া, ঠিক আছে। তাহলে এখন কয় জোড়া আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। না, 3টি বলতে আমরা 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়ার বোঝাচ্ছি, ঠিক আছে। আর এখন লন পেয়ার ইলেকট্রন একটি বলতে আমরা 1 জোড়ার বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে অ্যামোনিয়াতে আমরা কিভাবে লিখতে পারি যে অ্যামোনিয়াতে তোমার কি আছে? লন পেয়ার ইলেকট্রন। লন পেয়ার ইলেকট্রন কয়টি? একটি, অর্থাৎ 1 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে। আর বন্ড পেয়ার ইলেকট্রন কয়টি আছে? তোমার 3টি, অর্থাৎ কয় জোড়া আছে? 3 জোড়া আছে। তাহলে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, যে সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়া যৌগটা তৈরি করলো, তাদের ডায়াগ্রামের মাধ্যমে আমরা যে চিত্রটা তোমার দেখাইলাম, এর মধ্যে কে অষ্টক নিয়ম মানে, কে 2 এর নিয়ম মানে, একটু ভালো করে খেয়াল করে দেখবা। প্রতিটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করার পরে অ্যামোনিয়ার নাইট্রোজেনের একটা বেজোড় ইলেকট্রন, হাইড্রোজেনের একটা বেজোড় ইলেকট্রন, দেখো দেওয়ার পরে তাদের মোট ইলেকট্রন কয়টা দাঁড়াইতেছে? 2টা। তাহলে প্রতিটি হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু কি কত নিয়ম অনুসরণ করতেছে? তোমার কত নিয়ম? 2 এর নিয়ম। কত নিয়ম? 2 এর নিয়ম। যেটা আমরা আরেকটা বলতে পারি দ্বিত্ব, ঠিক আছে। 2 এর নিয়মের আরেকটা নাম কি? দ্বিত্ব। হাইড্রোজেন কিন্তু অ্যামোনিয়া তৈরি করার পরে হাইড্রোজেন কত নিয়ম অনুসরণ করতেছে? 2 এর নিয়ম অনুসরণ করতেছে। তারপরে আসো নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেন তো সবগুলোই পাবে নাকি? তাহলে 2, 4, 6, 8। তাহলে নাইট্রোজেন কত নিয়ম অনুসরণ করতে? অষ্টকের নিয়ম অনুসরণ করতেছে। কত নিয়ম? অষ্টকের নিয়ম।
কথা বুঝতে পারছি? অষ্টকের নিয়ম। তাহলে আজকের ক্লাসে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে যৌগগুলো যখন তোমার বন্ধন গঠন করে, ঠিক আছে, বন্ধন গঠন করার পরে তাদের কতগুলা লন পেয়ার ইলেকট্রন, কতগুলা বন্ড পেয়ার ইলেকট্রন, এবং ওই যৌগতে যে পরমাণুগুলো থাকবে কে কত নিয়ম অনুসরণ করলো। তাহলে অ্যামোনিয়াতে আমরা কি দেখলাম, যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু, প্রতিটি হাইড্রোজেন পরমাণু 2 এর নিয়ম অনুসরণ করছে, যেটাকে আমরা দ্বিত্ব বলি। আর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, সে দেখো তোমার কি সবগুলো ইলেকট্রন মিলে আমার 2 4 6 8টা ইলেকট্রন, তাহলে সে অষ্টকের নিয়ম অনুসরণ করতেছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথের মধ্যে যে বেজোর ইলেকট্রন গুলো ছিল তারা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, ঠিক আছে। তাহলে আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলতে পারি কয়টি? 3টি। আর আমাদের লন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ দেখো এক জোড়া ইলেকট্রন আছে, সে কিন্তু বন্ধনে কি করে অংশগ্রহণ করে না, এই ক্ষেত্রে তাদের লন পেয়ার ইলেকট্রন কয়টি? একটি। তাহলে আমরা যদি তার চিত্রটা একটু অঙ্কন করি, তাহলে চিত্রটা কিন্তু এরকম হবে, হ্যাঁ, চিত্রটা কিন্তু এরকম হবে। এই যে লন পেয়ার ইলেকট্রনটা কিন্তু এরকম ডট চিহ্নের উপর দেখাইতে হবে। তারপরে বন্ড পেয়ার ইলেকট্রন গুলো কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে বন্ধন জোড়ের সাথে আমাদের লন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ বল বেশি, বেসপার থিওরি। আমাদের পরবর্তী যে আগের যে ক্লাসগুলোয় তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গেলে বেসপার থিওরি সম্পর্কে ক্লাস পেয়ে যাবে। বেসপার থিওরিতে আমরা লন পেয়ার এবং বন্ড পেয়ারের কার বিকর্ষণ বলের মান কম বেশি আমরা বুঝিয়েছিলাম। সামনে এই বিষয় নিয়ে আমাদের আরো বিস্তারিত ক্লাস আসতেছে, ঠিক আছে। শুধু জানা রাখবা যে লন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে লন পেয়ার থেকে তারা কিন্তু একটু দূরত্ব অবস্থান করে। কোন জায়গায়? যে জায়গায় আসলে তারা কি লাভ করবে? স্থিতিশীলতা লাভ করবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত কি বন্ধন জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন কে কত নিয়ম অনুসরণ করলো সবগুলো আজকে দেখলাম। তো এরকম রসায়নের মতামতের বিষয় নিয়ে আমাদের এনসি এর পক্ষ থেকে নতুন নতুন ক্লাস আসতে থাকবে। তো সবাই এনসি এর সাথে যুক্ত হয়ে যাবে, এনসি এর ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে, ফলো করে দিবে, তোদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেবে। যদি মনে করে যে আমি ক্লাসগুলো দেখে কিছু শিখতে পারছি, তাহলে অবশ্যই তোমার এই ক্লাসগুলো তোমার বন্ধু বান্ধবকেও শেয়ার করে দেখার মাধ্যমে দিয়ে দিবে, যেন তারাও কিছু না কিছু শিখতে পারে। আমরা চাচ্ছি রসায়নের যে তোমাদের যে ভয়টা কাটিয়ে রসায়নের প্রতি একটা ভালোবাসা তৈরি করার জন্য, এবং রসায়ন নিয়ে তোমরা তাদের সামনে পড়াশোনা করতে পারো, আগ্রহী হও যে না আমি স্যার আমি ভালো ভবিষ্যতে রসায়ন নিয়ে লেখাপড়া করবো আপনার মতো। তাহলে অবশ্যই ওই যে আশা প্রত্যাশাটা আমরা ওইটাই তোমাদের ভিতরে জাগ্রত করার চেষ্টা করতেছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকলে আমরা তোমাদেরকে রসায়নের প্রতি ওই রকম একটা ভালোবাসার জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। তো সবাই এনসি এর সাথে থাকবে, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং আমাদের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।